বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ব্যবসায়িক সাফল্যের আনন্দ নিয়ে সোহাগ যখন সূর্য স্যারের সামনে এসে দাঁড়ালো, তখন চারপাশের পরিবেশটা ছিল বেশ শান্ত। সোহাগের চোখে মুখে এক অদ্ভুত প্রাপ্তির উজ্জ্বলতা। সে বিনয়ের সাথে সূর্যকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমার বিজনেসটা এখন আগের চেয়ে অনেক ভালো চলছে। অবিশ্বাস্যভাবে অনেকগুলো বড় অর্ডার পেয়েছি আমি। কিন্তু সত্যি বলতে স্যার, এই সবটাই আপনার জন্য সম্ভব হয়েছে। আপনার সঠিক দিক নির্দেশনা না থাকলে আমি আজ এই অবস্থানে আসতে পারতাম না। সোহাগের গলায় কৃতজ্ঞতা ঝরে পড়ছিল। সে পকেট থেকে একটি সুন্দর মোড়কে মোড়ানো চকলেট বের করে সূর্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে তো আর বড় কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই, তবে এটা আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। দয়া করে এটা গ্রহণ করবেন। সূর্য আলতো হেসে চকলেটটা নিল, কিন্তু তার চোখে মুখে একরাশ দুশ্চিন্তা দেখা দিল। সে চকলেটের দিকে না তাকিয়ে পাশের ঘরের দিকে ইশারা করে সোহাগকে বলল, সোহাগ, সব ঠিক আছে, কিন্তু দেখো জিজু ড্রিঙ্ক করে কি অবস্থা করেছে। এই অবস্থায় আমি ওনাকে বাড়িতে নিয়ে যাব কিভাবে? বড়দের এই রূপ দেখলে মনটা ছোট হয়ে যায়। সূর্য বেশ কিছুক্ষণ সোহাগের সাথে দীর্ঘ আলোচনা করল সমাজের অবক্ষয় এবং পরিবারের দায়িত্ব নিয়ে। তাদের কথায় উঠে আসলো কিভাবে ছোট ছোট ভুল মানুষের জীবনকে জটিল করে তোলে। এরপর সূর্য ধীর পায়ে সার্থক আর বিবেকের কাছে গিয়ে দাঁড়াল। সেখানকার দৃশ্যটা ছিল ভয়াবহ। বিবেক নেশা করার চূড়ান্ত অভিনয় করে যাচ্ছে, যেন সে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে সার্থক এমনভাবে ড্রিঙ্ক করেছে যে তার নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। সূর্য তাদের সামনে গিয়ে শান্ত গলায় বোঝাতে শুরু করল, সার্থক, বিবেক, তোমরা কি করছো এসব? জীবনটা কি কেবলই নেশার জন্য? পরিবারের কথা একবারও ভাবছ না? কিন্তু ওরা দুজন তখন অন্য জগতে। সূর্যের কোনো কথাই তাদের কানে পৌঁছচ্ছিল না। সার্থকের অসংলগ্ন আচরণ সূর্যকে আরও হতাশ করে তুলল। দৃশ্যপাট পরিবর্তিত হয়ে আমাদের নিয়ে যায় পিয়াসের বাড়িতে। পিয়াস যখন দীর্ঘ কর্মব্যস্ততা শেষে নিজের জীর্ণ ঘরে ঢুকল, তার মা আর ছোট ভাই অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। পিয়াসকে দেখা মাত্রই তার ছোট ভাই আবেগে আপ্লুত হয়ে বলে উঠল, দিদি, তুই এসেছিস? তোকে ছাড়া আমাদের এই ঘরটা যেন খা খা করে। আজ তুই আসতে এত দেরি করলি কেন? জানিস, আমাদের মনটা একদম ভালো ছিল না। ছোট ভাইটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আফসোস করে বলতে লাগল, দিদি, আমি যদি আজ সুস্থ থাকতাম তবে তোকে এভাবে বাইরে হাড়ভাঙ্গা খাটুনি খাটতে দিতাম না। আমি তোদের দুজনের সব দায়িত্ব নিজের কাঁধে নিতাম। কিন্তু ভগবান আমাকে এমন অসুস্থ করে দিয়েছে যে আমি আজ বিছানায় পড়ে আছি, তোদের কোনো কাজেই আসতে পারছি না। পিয়াস তার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে দিয়ে মায়ের দিকে তাকিয়ে হাসল। সে বলল, মা, দেখো আমাদের এই ছোট ভাইটা কত বড় হয়ে গেছে, কত বড় বড় কথা বলছে দেখছো। সে নাকি আমাদের দুজনের দায়িত্ব নিতে চায়। পিয়াসের কথায় একদিকে যেমন গর্ব ছিল, অন্যদিকে ছিল দারিদ্র্যের তীব্র হাহাকার। তারা যখনই আবেগময় মুহূর্তে ডুবেছিল, তখনই পিয়াসের ফোনের রিংটোন বেজে উঠল। ফোন করেছে ডিনা। ডিনার কণ্ঠস্বর ছিল কঠোর এবং সন্দেহজনক। ফোন তুলেই সে সরাসরি জিজ্ঞেস করল, পিয়াস, তুমি কাজটা ঠিকঠাক করতে পারছো তো? মনে রাখবে, আমি তোমাকে টাকা দিয়েছি কাজের জন্য। আমাকে প্রতি মুহূর্তের ভিডিও আপডেট আমার ফোনে দিবে। তুমি এখন কোথায়? পিয়াস ভয়ে কুঁকড়ে গেল। সে কোনো মিথ্যা বলতে পারল না। ডিনার তীক্ষ্ণ জেরা থেকে বাঁচতে সে সত্যিটাই বলে দিল যে সে বাড়িতে আছে। ডিনার রেগে চিৎকার করে উঠল, আমি কি তোমাকে টাকা দিয়েছি বাড়িতে বসে থাকার জন্য? এক্ষুনি সেখান থেকে বের হও। পিয়াস কাতর কণ্ঠে মিনতি করল, ম্যাডাম, আমার ছোট ভাইটা খুব অসুস্থ, তাই ওকে একটু দেখতে এসেছিলাম। সোহাগ আর সূর্য তো বাড়িতে নেই, সেই সুযোগে একটু আসা। আমি এখনই বেরোচ্ছি, আমি দুঃখিত। অন্যদিকে সূর্যের দুশ্চিন্তা আরও বাড়ল। সে সোহাগকে উদ্দেশ্য করে বলতে লাগল, আমি জিজুকে এই অবস্থায় বাড়িতে নিয়ে যাব কিভাবে? উনি তো নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। এই দৃশ্য বাড়ির লোকজন দেখলে কি ভাববে? সোহাগ ধীর স্থিরভাবে জবাব দিল, দেখলেন তো স্যার, অতিরিক্ত ড্রিঙ্ক করলে মানুষের কি অবস্থা হয়। এই জন্যই নেশা করা একদম ভালো না। এটা শুধু শরীর নয়, মান সম্মানও ধুলোয় মিশিয়ে দেয়। সোহাগের এই উপদেশ শুনে সূর্যের মেজাজ বিগড়ে গেল। সে ধমক দিয়ে বলল, তুমি কি মনে করো মানুষ শখ করে ড্রিঙ্ক করে? মানুষের মনে যখন অনেক কষ্ট জমে থাকে, যখন সে বাস্তবতাকে নিতে পারে না, তখনই সে নেশার আশ্রয় নেয়। তুমি এত জ্ঞান দিও না তো। অনেক কথা হয়েছে, এখন তুমি চুপচাপ নিজের বাড়িতে চলে যাও। সূর্যের এই আকস্মিক রূঢ় আচরণে সোহাগ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় ডিনা তার মায়ের সাথে বসে পিয়াসকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। ডিনা তার মাকে ঘৃণার সুরে বলল, মা, এই ছোট লোকদের একদম ভরসা করতে নেই। এরা কেবল কয়েকটা টাকার জন্যই কাজ করে। এদের কোনো আত্মসম্মান নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ছোট লোকেরা আসলে আজীবন ছোট লোকই থাকে যায়। এদের মনে কোনো বড় স্বপ্ন থাকে না, শুধু সুযোগ পেলেই ফাঁকি দেয়। ডিনার মা মেয়ের কথাই সায় দিল, যা সমাজের এক নিষ্ঠুর বৈষম্যকে ফুটিয়ে তুলল। সোহাগকে ধমক দিয়ে বিদায় করার পর সূর্য একা দাঁড়িয়ে সার্থকের অসংলগ্ন প্রলাপ শুনছিল। সার্থক মাঝে মধ্যেই হাসছে, আবার মাঝে মধ্যেই কান্না করছে। সূর্যের মনে হচ্ছিল এই আভিজাত্যের আড়ালে কত গভীর ক্ষত লুকিয়ে থাকে। সে অনেক কষ্টে সার্থককে ধরে গাড়িতে তুলল। গাড়ি চালানোর সময় সূর্যের মনে বারবার পিয়াসের মুখটা ভেসে উঠছিল।
সে ভাবছিল কেন পিয়াসকে ডিনার মতো একজন মানুষের অধীনে কাজ করতে হচ্ছে, কেন দারিদ্র মানুষকে এত অসহায় করে তোলে। অন্যদিকে পিয়াস যখন ডিনার ধমক খেয়ে বাড়ি থেকে বের হতে যাবে, তখন তার ছোট ভাইটার আঁচল টেনে ধরল। সে কাঁপা কাঁপা গলায় বলল, দিদি, তুই এখনই যাস না, আর কয়েকটা মিনিট থাক। পিয়াস চোখের জল সামলে নিয়ে ভাইকে বলল, রেনু, আমাকে যেতেই হবে রে, নাহলে ওই রাক্ষসীটা আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে। আমাদের তো পেটের ভাত জোগাতে হবে। মা দরজায় দাঁড়িয়ে নির্বাক হয়ে মেয়ের চলে যাওয়া দেখছিলেন। পিয়াস দ্রুতপদে হেঁটে রাস্তায় এলো, কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছিল। সে ভাবছিল, ডিনা তাকে এত ছোট কেন করে, সে কি মানুষ নয়? ঠিক সেই মুহূর্তে পিয়াসের ফোনে মেসেজ টোন বেজে উঠল। ডিনা ভিডিও কল দিয়েছে। পিয়াস কলটা ধরতেই দেখল ডিনা তার ডাইনিং টেবিলে বসে দামি মদ আর ডিনার এনজয় করছে। ডিনা ব্যঙ্গ করে হাসল, কি পিয়াস, রাস্তায় এসেছ, নাকি এখনও ভাইয়ের কোলেই বসে আছো? শোনো, আমার দেওয়া কাজের বাইরে এক চুল নড়লে তোমার কিন্তু কপালে দুঃখ আছে। পিয়াস মাথা নিচু করে বলল, না ম্যাম, আমি রাস্তায়, আমি গন্তব্যে পৌঁছাচ্ছি। ডিনা বিড়বিড় করে তার মাকে বলল, দেখলে মা, এই জাতকাল এমন, লাথি না মারলে কাজ করে না। এদিকে সূর্য সার্থককে নিয়ে বাড়ির সদর দরজায় পৌঁছাল। বাড়ির ভেতরটা তখন থমথমে। ডিনা ড্রয়িং রুমে বসেছিল। সূর্য যখন টলমল অবস্থায় সার্থককে ভেতরে আনল, ডিনা এক লাফে সোফা থেকে উঠে এলো। সে সূর্যের ওপর চিৎকার করে উঠল, সূর্য, তুমি জিজুকে এই অবস্থায় কেন এনেছ? লজ্জা করে না তোমার? বাড়ির সম্মানটা একদম শেষ করে দিলে। সূর্য ক্লান্ত গলায় বলল, জিজু নিজেই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছেন ডিনা, আমি শুধু ওনাকে পৌঁছে দিতে এসেছি। ডিনা এবার সূর্যের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, তুমি তো সবসময় ছোট লোকদের সাথে মেলামেশা করো, তাই তোমার রুচিও তেমন হয়ে গেছে। সোহাগের মতো ফালতু লোকের সাথে যখন তুমি ঘোরো, তখন আমি বুঝি তুমিও নিচু হয়ে যাচ্ছ। সূর্য এবার আর চুপ থাকল না। সে সার্থককে সোফায় বসিয়ে রেখে ডিনার চোখের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বলল, মানুষ ছোটলোক তার পকেটের টাকা দিয়ে হয় না ডিনা, মানুষ ছোটলোক হয় তার নিচু মানসিকতা দিয়ে। তুমি পিয়াসকে যে চোখে দেখো, জিজুকে যে অবজ্ঞা করো, সেটাই প্রমাণ করে তুমি কতটা নিচু মনের। মনে রেখো, অহংকার একদিন পতনের মূল হবে। ডিনা রাগে ফেটে পড়ে হাতের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে নাড়ল। কাঁচের টুকরোগুলো সূর্যের পায়ের কাছে ছড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ? এই বাড়িতে থাকবে আমার শর্তে। কাল থেকে পিয়াসকে দিয়ে আমি এমন কাজ করাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি দেখাবো টাকা দিয়ে কিভাবে মানুষকে গোলাম বানানো যায়। রাত বাড়ে। পিয়াস অন্ধকার রাস্তায় একাকী হাঁটছে। সূর্য নিজের ঘরে বসে বিবেকের দংশনে জ্বলছে, আর ডিনা নিজের ক্ষমতার নেশায় মত্ত। সার্থক নেশার ঘরে অস্পষ্ট স্বরে বলছে, টাকা সব নয় সূর্য, শান্তি কোথাও নেই। এই হাহাকারের মাঝেই দৃশ্যটি শেষ হয়। এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।